গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনাদের জন্য আজ পড়ে শোনাব মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন। আজ রয়েছে এর প্রথম পর্ব। এটি একটি কিশোর উপন্যাস। এর ভূমিকাতে লেখক লিখেছেন, তোমরা কেউ যদি আমাকে জিজ্ঞেস করো আমার সবচেয়ে বড় দুঃখ কি, আমি কি বলবো জানো? আমি বলবো আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি বড় হয়ে গেছি। আমার চমৎকার শৈশবটি আমার হাতছাড়া হয়ে গেছে, আর কখন আমি সেটা ফিরে পাবো না। কিন্তু মজার ব্যাপার হলো, আমি যখন তোমাদের জন্য লিখি, হঠাৎ হঠাৎ আমার সে হারিয়ে যাওয়া কৈশোর এসে আমার কাছে ধরা দেয়। মনে হয় আবার আমি ছোট হয়ে গেছি। তখন আমি উপন্যাসের চরিত্রদের সাথে মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়াই, বিচিত্র সব অ্যাডভেঞ্চারে অংশ নিই, আর আমার বুকের ভেতরে আশ্চর্য এক ধরনের আনন্দ হতে থাকে। এই বইয়ের উপন্যাসগুলি পড়ে তোমরা যদি সেই আনন্দটুকু একটুখানি অনুভব করতে পারো, আমার আর কিছু চাইবার নেই। মোহাম্মদ জাফর ইকবাল, পল্লবী, ঢাকা। আমাদের পাশের বাসাটা অনেকদিন খালি পড়েছিল। গত রাতে নতুন ভাড়াটে এসেছে। আগে এখানে মাসুদরা থাকতো। মাসুদ ছিল আমাদের 1 নম্বরের বন্ধু। তাই মাসুদদের আব্বা বদলি হয়ে চলে গেলে আমরা সবাই মনমরা হয়ে কয়েকদিন ঘুরোঘুরি করেছিলাম। তারপর আমাদের হাসপাতালটা উঠে গেল। সে যে কি দারুণ একটা হাসপাতাল আমাদের ছিল। আমাদের হাসপাতালে মাসুদ ডাক্তার, ওর আব্বা ডাক্তার কিনা, আর আমরা সবাই নার্স। মাসুদটা চলে গেলে ডাক্তারের অভাব হয়ে গেল, তাই হাসপাতালটাও উঠে গেল। আমরা কেউ বুঝতে পারিনি যে মাসুদ চলে যাবে, তাহলে না হয় আমরা কেউ ডাক্তারিটা শিখে নিতাম। ওটা এমন কিছু কঠিন নয়। মাসুদরা চলে গেলে ওই বাসায় যারা এসেছিল তাদের আব্বাও ডাক্তার। এটা সরকারি ডাক্তারের বাসা, আর এখানে সব সময় ডাক্তার আসেন। আমরা ভাবলাম এই ছেলেটা হয়তো আমাদের ডাক্তার হবে। আমরা হাসপাতালটা আবার চালু করব, কিন্তু ছেলেটা মোটেই আমাদের সাথে কথা বলল না। বোনদের নিয়ে বারান্দায় বসে লুডো খেলতো। আমাদের ফুটবল টিমে একজন কম পড়েছিল বলে তাকে কত ডাকলাম, তা সে কিছুতেই এলো না। ওদের একটা গাড়ি ছিল, সেটাতে করে ঘুরে বেড়াতো, আর আমাদের দিকে এমনভাবে তাকাতো যেন আমরা রাস্তার ছোড়া। হীরা ঠিক করেছিল ওর মাথায় একদিন ঢিল মারবে। মেরেছিল কিনা কে জানে, ওটা যা পাজি। পরে আমাদের দেখলেই ওই ছেলেটা ঘরের ভেতরে চলে যেত। ওরা চলে গেলে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। আমি দেখেছি, একবার কোনো বাসায় বন্ধু থাকলে এরপরে যে আসে সে শত্রু হয়, এরপর আবার বন্ধু আসে। আমি নান্টু, হীরা, সলিল, মিশু ওদেরকেও এটা বলেছি। ওরা সবাই আমার কথা স্বীকার করেছে। মিশুরা যখন ঢাকায় থাকতো তখন নাকি এটা ওর একটা অভ্যাস হয়ে গিয়েছিল, যে ওর বন্ধুরা চলে গেলে সে বাসায় যাবা আসতো, তাদের সাথে সে কথা বলতো না, কারণ এ তো জানা কথা তারা শত্রু হবে। এরপর শত্রুরা চলে গিয়ে আর কেউ আসলেও আবার বন্ধু তৈরি করত। এটা নাকি ওর ভীষণ অভ্যাস হয়ে গিয়েছিল। কাল রাতে যখন মাসুদদের বাসায় নতুন ভাড়াটে আসলো, তখন আমি বুঝতে পেরেছিলাম এবারে একজন বন্ধু পাব। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম, একটা ছেলেকে আবছা আবছা দেখছি। আমি ঠিক জানি ও আমাদের বন্ধু হবে। তাই সকালবেলা আমরা ওই বাসার সামনে ঘুরোঘুরি করেছিলাম। তারপর আমরা বাসার সামনে বড় পেয়ারা গাছটাতে পা দুলিয়ে বসে থাকলাম। গাছটায় একটাও বড় পেয়ারা নেই, সব খেয়ে ফেলেছে। মাঝে মাঝে পাতার আড়ালে হঠাৎ করে বড় পেয়ারা পেয়ে গেলে আমরা সবাইকে এক কামড় করে খেতে দিই। হীরাটার কথা অবশ্য আলাদা, ও পেলে একলাই খায়। অনেকক্ষণ ওই বাসাটার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ আমাদের বয়সী একটা ছেলে 3 লাফে বেরিয়ে এলো, তারপর আবার ঢুকে গেল। খানিকক্ষণ পর ছেলেটা একটা শার্টের বোতাম লাগাতে লাগাতে আবার বেরিয়ে এলো। ওকে দেখে আমরা এত অবাক হলাম যে গাছ থেকে নেমে ওকে ডাকার কথা ভুলে গেলাম। আমাদের সমানই হবে ছেলেটা, কালো হাফ প্যান্ট আর লাল ফুল শার্ট পরনে। শার্টটার বাম হাতটা কোণের উপরে গিট মেরে ঝুলিয়ে রেখেছে। ওর হাতটা ওখান থেকে কাটা। ছেলেটা এদিক সেদিক তাকালো, তারপর আমাদের গাছে বসে থাকতে দেখে হেঁটে হেঁটে গাছটার নিচে এসে দাঁড়ালো। এক হাতে তরতর করে কিভাবে জানি গাছটাতে উঠে মুখ কুঁচকে বলল, তোরা সব এ পাড়ার ছেলে? হ্যাঁ। বিশ্বাস হতে চায় না, পরিচয় নেই, কথাবার্তা নেই, অথচ প্রথমে ঠিক এই কথাটা বলল। আমরা ভীষণ অবাক হলাম।
রাগ হলাম আরও বেশি। হীরা বলল, খবরদার, তুই তুই করে কথা বলবি না। তুইও তো তুই তুই করে বললি। বলে ছেলেটা ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। তারপর বলল, তোরা নিজেরাও তুই তুই করে বলিস না? হুম। আমি মাথা নাড়লাম। বলি তো কি হয়েছে? আমি বললে দোষ কি? আমিও তো এখানে থাকবো। ওর যুক্তিটা আমরা ফেলতে পারলাম না। বলতে কি উত্তরে বলার মতো কিছু পেলামও না। তাই বলে খুব খুশি মনে যে ওকে স্বীকার করে নিলাম তা নয়। নেহায়েত হাতটা কাটা, তাই একটু কৌতূহল হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার হাত কেটেছে কেমন করে? কাটেনি। তাহলে? ইঁদুরে খেয়ে নিয়েছে। বলে সে কাটা হাতটা দুলিয়ে হি হি করে হেসে উঠল। বলো না শুনি। বলবো না। বলে এই আশ্চর্য ছেলেটা চুপ করে গেল। তারপর পা দোলাতে দোলাতে জিজ্ঞেস করলো, তোরা দিনরাত গাছে বসে থাকিস? আমি মুখ বাঁকা করে তাচ্ছিল্য করে ওকে উড়িয়ে দিলাম। বললাম, আমাদের মেলা কাজ, গাছে বসে থাকবো কেন? আজ যে বসে আছিস? আজ যে ওর সাথে পরিচয় করার জন্য বসে আছি সেটা তো আর বলতে পারি না। আমি তাই কোনো উত্তর দিলাম না। বুঝতে পারলাম এই ছেলেটা ভারী বাজে হবে, আমাদের অনেক জ্বালাবে। তোরা কি করিস? ছেলেটা আবার খোঁচাতে শুরু করলো। মেয়েদের সাথে বুড়িচি খেলিস বুঝি, নাকি এক্কা দোক্কা? তারপর আবার হিহি করে হাসতে লাগলো। দেখ, নতুন এসেছিস বলে তোকে ছেড়ে দেবো ভাবিস না। আবার ওরকম খ্যাক খ্যাক করে মেরে হাড় গুঁড়ো করে দেব। হীরা অনেকক্ষণ সহ্য করে যাচ্ছিল, এবার একটু ধাতানি দিল। হাড় গুঁড়ো করে দিবি বুঝি? দে না বলে সে অবাক ছেলে হীরার কাছে এগিয়ে যায়। হীরা হাড় গুঁড়ো করা কোনো উৎসাহ দেখায় না, আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। সাথে সাথে আমরাও বুঝতে পারলাম এই প্রথম আমাদের বন্ধুর পর শত্রু, শত্রুর পর আবার বন্ধু আসার নিয়মটা খাটল না। এবারে শত্রুর পর আবার শত্রু চলে এসেছে। আমাদের চলে যেতে দেখে ছেলেটা গাছ থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আমরা উত্তর না দিয়ে হাঁটতে লাগলাম। দাঁড়া, আমিও আসি বলে এক হাতে একটা ডাল ধরে ঝুলে পড়ে সেই দুই লাফে আমাদের কাছে চলে এলো। কথা বলছিস না যে? হীরা গো গো করে বলল, তোকে কেউ ডাকছে না। ছেলেটা না শোনার ভান করে পাশাপাশি হেঁটে যেতে থাকে। পথে একটা কুকুরকে ঢিল ছুঁড়ে ভয় দেখালো। একটা ছাগলের বাচ্চার পেছনে দুই পা ধরে খানিকক্ষণ দুই পায়ে হাঁটিয়ে নিয়ে বেড়ালো। তারপর আবার গম্ভীর হয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমরা কখনো ওর কথার উত্তর দিচ্ছিলাম, কখনো দিচ্ছিলাম না। ও মোটেই সেসব খেয়াল করছিল না। সত্যি কথা বলতে কি, এই হাত কাটা ছেলেটাকে আমার খারাপ লাগছিল না, আর এমন কৌতূহল হয়ে উঠেছিলাম যে বলার নয়। নান্টুদের বাসার বাইরে আমরা এসে দাঁড়ালাম। ওদের বাসার বাইরের দিকে একটা ঘর সবসময় খালি পড়ে থাকতো। আমরা এটাকে পরিষ্কার করে নিয়ে আমাদের হাসপাতাল খুলেছিলাম। হাসপাতালে উঠে যাবার পর আমরা যে সার্কাসের টিম খুলেছিলাম সেটার হেড অফিসও ছিল এখানে। এখন এখানে আমাদের ডিটেকটিভ এজেন্সির অফিস। হাত কাটা ছেলেটাকে এখানে নিয়ে এসে গর্বে আমাদের বুক ফুলে উঠল। ঘরে বাইরে আমাদের সাইনবোর্ড শফিক ভাই করে দিয়েছেন। উনি যা চমৎকার ছবি আঁকেন। সাইনবোর্ডে লেখা, প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কো, শার্লক হোমস এভিনিউ। আমরা এই এলাকাটাকে শার্লক হোমস এভিনিউ নাম দিয়েছি। পিয়নকে বলে দিয়েছিলাম শার্লক হোমস এভিনিউয়ে কোনো চিঠি এলে যেন এ পাড়াতে নিয়ে আসে। ছেলেটা খুব মনোযোগ দিয়ে সাইনবোর্ডটি পড়ল। আমার সন্দেহ হলো হয়তো ওই ছেলেটা শার্লক হোমসকে চেনে না। তাই জিজ্ঞেস করলাম, শার্লক হোমসকে জানো? ছেলেটা ঠোঁট উল্টে বলল, খুব জানি, ওর সিনেমা পর্যন্ত দেখেছি। আমি একটু দমে গেলাম। ভেবেছিলাম শার্লক হোমসের পরিচয় দেব, ওর সম্বন্ধে দু একটি কাহিনী বলবো, আর নাচুনি পুতুলের গুপ্ত সংকেত যে আমরাও জানি সেটাও জানিয়ে দেব। কিন্তু ছেলেটা নাকি শার্লক হোমসের সিনেমাও দেখেছে। আমি গম্ভীর হয়ে নান্টুকে বললাম, তালাটা খুলতো। দরজায় একটা নম্বর লক লাগানো, নাম্বার মিলিয়ে খুলতে হয়। নাম্বারটা আমরা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কোম্পানির সব সদস্যদের প্রথমেই প্রতিজ্ঞা করতে হয় কোনো অবস্থাতেই তারা কাউকে নাম্বার জানাবে না।
এই ঘরে আমাদের যাবতীয় গোপন তথ্য। আমরা তালা খুলে ভেতরে ঢুকে জানলা খুলে দিলাম। ভেতরটা দারুণভাবে সাজানো। একটা টেবিল, সামনাসামনি দুটো চেয়ার, একটা টুল, একটা বাক্স, অস্ত্রশস্ত্র বোঝাই। দেয়ালে দুর্ধর্ষ ডিটেকটিভদের ছবি, শার্লক হোমস, জেমস বন্ডেরও আছে। তাকে সেরা সেরা সব ডিটেকটিভ বই। বাংলাগুলো সবাই ৩-৪ বার করে পড়েছি, ইংরেজিগুলো বড় হয়ে পড়ব। কে করি সেখানে? ছেলেটা ভ্রু কুচকে জিজ্ঞেস করল। এটা আমাদের ডিটেকটিভ ক্লাব। এই পাড়ায় যত খুন ডাকাতি হয় সব আমরা খুঁজে বের করি। ইহ! ছেলেটা অবিশ্বাসের শব্দ করল। বিশ্বাস করলি না? তুই রুনুকে জিজ্ঞেস করে দেখ, ওর আংটি হারিয়ে গেলে আমরা খুঁজে বের করে দিয়েছি কিনা। ছেলেটা চুপ করে থাকলো। রুনুর আংটি হারিয়ে গেলে আমরা সবাই সত্যি সত্যি খুঁজে বের করে দিয়েছিলাম, কিন্তু আমাদের এত ডিটেকটিভের বিদ্যে সেবার কাজে লাগেনি। রুনু খেলতে খেলতে হারিয়ে ফেলেছিল, তাই বোঝাই যাচ্ছে ওটা মাঠে কোথাও পড়েছে। আমরা তন্ন তন্ন করে খুঁজে বের করে ফেললাম। অবশ্য কাউকে যখন গল্পটা বলি তখন এমন ভাব দেখায় যে ভীষণ মাথা খাটিয়ে ওটা বের করতে হয়েছে। এরপরে অবশ্য আমাদের হাতে আর কোনো কেস আসেনি। এ পাড়ায় একটা খুনও হয়নি, এমনকি একটা বিড়াল মারা যায় না। সেবার পল্টুদের একটা বিলাতি মোরগ মারা গেল। আমরা সবাই সন্দেহ করেছিলাম ওটা নিশ্চয়ই কোনো অপরাধী মারাত্মক বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমরা যখন অপরাধীকে সন্দেহ করে প্রায় বের করে ফেলেছিলাম তখন জানা গেল আরেকটা মোরগ মারা গেছে, অন্যগুলোও ঝিমাচ্ছে। ওদের নাকি রানীক্ষেত রোগ হয়েছে। আমাদের তখন এত মন খারাপ হলো। এরপর আমরা নিজেরাই একদল ডাকাত সেজে ডাকাতি করতাম, অন্যরা ডিটেকটিভ হয়ে খুঁজে বের করত। কিন্তু তাতে কি মজা লাগে? একটা খুন যে কেন হয় না বুঝি না। বইটইগুলি দেখে ছেলেটি জিজ্ঞেস করলো, তোদের ফুটবল ক্লাব নাই? আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছিলাম। সত্যি কথাটা বলতে একটু দ্বিধা হচ্ছিল। ছেলেটা অধৈর্য হয়ে তার কাটা হাতের শার্টের হাতার বাড়তি অংশটা দিয়ে নান্টুর ঘাড়ে চাটি লাগালো। কি, নাই? ছিল, ভেঙে দিয়েছি। কেন? বল নাই। বল নাই? ছেলেটা একটু অবাক হলো মনে হলো। বলল, কিনিস না কেন? কিনেছিলাম তো, সবাই চাঁদা তুলে কিনেছিলাম, কিন্তু ঝগড়া হবার পর সবাই চাঁদার পয়সা ফেরত চাইল। তারপর পয়সা তো নাই, তাই বলটাকে কেটে 9 টুকরো করে সবাই 1 টুকরো করে নিয়েছিলাম। আমার ব্লাডারের টুকরোটা দিয়ে আমি গুলতি বানিয়েছি, এই দেখ। বলে হীরা পকেট থেকে গুলতি বের করলো, তারপর চটাস করে একটা গুলি জানলা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। মনে হলো এই প্রথমবারের মতো ছেলেটার আমাদের প্রতি একটু সম্মানবোধ জেগে উঠেছে। তোরা আর কি করিস? আমাদের গুপ্তধন আছে, বলেই হীরা ঠোঁট কামড়ে চুপ করে গেল। আমরা আঙ্গুল ফুটো করে রক্ত বের করে প্রতিজ্ঞা করেছিলাম, কেউ এই গুপ্তধনের কথা বাইরে কাউকে বললে সাথে সাথে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার হীরার জন্য দুঃখ হলো। হীরাকে এখন আমাদের মেরে ফেলতে হবে। গুপ্তধন কি হয়েছে? ছেলেটা কৌতূহলী হয়ে উঠল। হীরা অপরাধীর মতো আমাদের দিকে তাকাতে লাগলো। আমরা কঠোর চোখে ওর দিকে তাকালাম। কি হলো? গুপ্তধন বলে ছেলেটা শার্টের হাতার বাড়তি অংশটা দিয়ে আমার গালে চটাস করে মেরে বসলো। মনে হলো গালটা ফেটে গেছে। আমি ক্ষেপে উঠে সাথে সাথে ওর ঘাড়ে ঘুষি মারলাম। ছেলেটা ঘাড়ে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, বেশি জোরে হয়ে গিয়েছিল। তারপর জিজ্ঞেস করলো, গুপ্তধনের কথা বললি না? ওটা বলা যাবে না। নান্টু গম্ভীর স্বরে বলল, আমরা রক্ত শপথ করেছি বলে সেও জিভে কামড় দিল। রক্ত শপথের কথা বললেও মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম। নান্টুটাকেও মেরে ফেলতে হবে। আমরা দুজন লোক কমে গেল। ছেলেটার চোখ পিটপিট করে বলল, তোরা তাহলে বলবি না? না, আমার অবশ্য ইচ্ছে করছিল ওকে বলতে। ওকে নিলে দলটা আরও ভালো হয়। দলে একজন হাত কাটা ছেলে থাকলে দারুণ রোমহর্ষক দেখায়। বেশ। ছেলেটার মুখটা একটু ভারী দেখায়। তাহলে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই?
আমি ভাবলাম, তোদের পাড়ায় এসেছি যখন, তোরা নিশ্চয়ই আমার বন্ধু হবি, আমাকেও তোদের সাথে নিবি। তা তোরা যখন নিবি না, না নিলি। আমার মেকানো সেট ছিল, 100টা থেকে বেশি কমিক ছিল, হেডফোন, ফুটবল সব ছিল। ভাবলাম ওগুলো দিয়ে খেলবো, একটা ফুটবল টিম খুলব। ছেলেটা বিষণ্ণ স্বরে বলল, তাহলে কিভাবে হাতটা কাটলো তাও বলতাম। তা তোরা যখন আমাকে নিবিই না। আমরা ভেবে দেখলাম, ও যদি হাত কাটার গল্প বলে তাহলে ওকে গুপ্তধনের কথা বলা যায়। ও যখন এখানেই থাকবে, ফুটবল দেবে, ফুটবল টিম খুলবে, ওকে আমাদের দলে নিয়ে নিলে ক্ষতি হবে না, বরং অন্য সব পাড়ার ছেলেরা হিংসা করবে। ওদের তো কারো হাত কাটার ছেলে নেই। আমরা ওকে বললাম, পিন ফুটো করে রক্ত বের করে স্বাক্ষর করতে হবে, তাহলেই ওকে দলে নিয়ে নেব। ও রাজি হলো। দরজা বন্ধ করে অনুষ্ঠানের মাধ্যমে ওকে আমাদের গোপন ব্ল্যাক মার্ডার দলে নিয়ে নিলাম। তারপর গুপ্তধনের ম্যাপ দেখালাম, গুপ্তধনে কি আছে তাও বললাম। এরপর ওর অনেক রকম কসম খেতে হলো। এরপরও সে যদি কিছু ফাঁস করে দেয় তাহলে আমাদের কিছু বলার নেই, কারণ ইহকালটাই তো শেষ নয়, পরকালও আছে। পরকালে কে শয়তানের কৃতদাস হয়ে থাকতে চাইবে? কসম খাওয়ার সময় প্রথমে খোদার নাম নিয়ে বলতে হয়, কিছু ফাঁস করে দিলে আমি শয়তানের কৃতদাস, নরক আমার স্থান। তারপর সবাই গোল হয়ে বসলাম। আমি বললাম, এবারে বল, তোর হাত কি করে কাটলো? তার আগে বল, আমাকে তোদের সর্দার বানাবি? ইহ! আমরা হৈ হৈ করে উঠলাম, সর্দারের অনেক প্রতিদ্বন্দ্বী, তাহলে কিভাবে হাত কেটেছে বলবো না। ছেলেটা মুখ কঠোর করে বসে রইল। আমরা সবাই ভীষণ ক্ষেপে উঠে ওকে যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করলাম। এমন নিমুখারাম কেউ কোনোদিন দেখেনি। বেশ, ছেলেটা মুখ শক্ত করেই বলল, আমাকে তাহলে সর্দার বানাবি না? না। তোদের সর্দার কে? হীরা আমার মুখের দিকে, আমি হীরার মুখের দিকে তাকালাম। আমাদের দুজনের ভেতরে একজন হবে, কিন্তু কে এখন ঠিক করা হয়নি। তোদের যে সর্দার তার সাথে মারামারি করব, যে জিতবে সে সর্দার হবে, এছাড়া হাত কাটার গল্প বলবো না। প্রস্তাবটা খারাপ না, কারণ ছেলেটার সাথে জিতে ওঠা কঠিন হবে না। একটা মাত্র হাত, ল্যাং মেরে ফেলে দিয়ে ক্যাক করে ঘাটটা আঁকড়ে ধরলেই হলো। ঠিক আছে, আমি রাজি হলাম। ঠিক হ্যাঁ, হীরাও রাজি হলো। আজ বিকালেই? হ্যাঁ, আজ বিকালেই। ছেলেটা খুশি হয়ে সবার মুখের দিকে তাকালো, তারপর শার্টের হাতার বাড়তি অংশটা দিয়ে নিজের গালে চটাস করে মেরে বসলো। এমন অবাক ছেলে! তাহলে শোন, কিভাবে হাত কাটলো। ছেলেটা গল্প শুরু করলো। বছর দুয়েক আগে জিপ অ্যাক্সিডেন্টে কিভাবে ওর হাত থেতলে গিয়েছিল, না কেটে উপায় ছিল না। সেই গল্প শুনতে শুনতে আমাদের দম বন্ধ হয়ে এলো। একসময় মিশু শিউরে উঠে বলল, ইস! ছেলেটা চোখ বড় বড় করে বলল, তোরা যদি দেখতি, আমার দুটো আঙ্গুল কেটে মাটিতে পড়ে টিকটিকির ল্যাজের মতো তিরিং বিং করে লাফাচ্ছিল। যা! হ্যাঁ, ছেলেটা জোর দিয়ে বলল। তারপর অনেক দিন স্কুলে যেতে হয়নি, হাসপাতালে ছিলাম, তাতেই 1 বছর নষ্ট হয়ে গেল। তোরা কোন ক্লাসে পড়িস? আমি 7-এ, নান্টু 7-এ, হীরা 6। ছেলেটা খুশি হলো। নিচের ক্লাসে হলে ওর সর্দার হওয়া একটু কঠিন হবে কিনা। আরও খানিকক্ষণ গল্প করে আমরা বাসায় চলে এলাম। দুপুর হয়ে গিয়েছিল। আসার সময় ছেলেটিকে জিজ্ঞেস করলাম, ডাকনামটা কি? হাকার বিন। মানে? মানে হাত কাটা রবিন, বলে সে হি হি করে হাসল। আমি বাসায় গিয়ে সবাইকে হাত কাটা রবিনের গল্প বললাম। ছেলেটিকে যে আমার পছন্দ হয়েছে তা গল্প করতে গিয়ে বুঝতে পারলাম। সত্য মিথ্যা একগাদা জিনিস বলে সবাইকে তাক লাগিয়ে দিলাম। আম্মা বললেন, নিয়ে আসিস তো ছেলেটাকে একদিন। বিকেল হওয়ার অনেক আগে আমি আমাদের ডিটেকটিভ ক্লাবে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই আগে পৌঁছে গেছে, এমনকি রবিনও। হীরা, নান্টু, মিশু, সলিল সবাই মিলে একটা মাঝারি সাইজের ফুটবল পাম্প করছে। বলটা রবিনের।
রবিন হাত কাটা হাতটা দিয়ে এমন চমৎকারভাবে পাম্পারটা ঠেসে ধরে পাম্প করে যাচ্ছিল যে মনে হচ্ছিল হাত কাটা থাকলেই বুঝি এসব কাজ করতে সুবিধা। দারুণ একটা ফুটবল টিম খুলব, বলের লেসিং লাগাতে লাগাতে রবিন বলল। পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো। আমরা রোমাঞ্চিত হলাম। সলিল বলল, ঠাকুরপাড়ার টিমটা খুব শক্ত, গতবার 4 গোল খেয়েছি, তার আগের বার 6 গোল। রবিন তাচ্ছিল্যের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোরা দিনরাত মেয়েদের মতো বুড়িচে খেলিস? ফুটবল খেলায় তো গোল খাবি। ইহ, বুড়িচে খেলে কে বললো তোকে? মারবো থাবড়া। হীরা বাতাসের মাঝে ঘুষি মারল। ওই হলো, ফুটবল কেটে কেটে ভাগ করে নিস, ফুটবল খেলিস না, তার মানে বুড়িচে খেলিস। আবার আবার হীরা দাঁত কিরমির করে। ফুটবলটি মাটিতে 3-4 বার ড্রপ দিয়ে রবিন বলল, চল খেলে গিয়ে। আমরা হৈ হৈ করে বেরিয়ে এলাম। মাঠের ধারে গোল হয়ে বসে টিম ভাগ করতে লাগলাম। আমাদের মাঝে সলিল আর মিশু দারুণ খেলতে পারে। হীরাটার পায়ে জোর বেশি, ল্যাং মেরে টেনে হিচড়ে বল নিয়ে যায়। আসলে বেশি ভালো খেলতে পারে না। রবিন কীরকম খেলে কে জানে, তবে ওর যেরকম উৎসাহ, নিশ্চয়ই ভালো খেলে। আমাদের সর্দার হবার মারামারিটা তার আগে হয়ে যাক। রবিন বলের উপর এক পা তুলে কাটা হাতটা নাচাতে নাচাতে বলল, অনেকক্ষণ ধরে অস্বস্তির সঙ্গে আমার এই কথাটা মনে হচ্ছিল। হীরা গো গো করে বলল, ঠিক আছে। তারপর হাতটা গুটিয়ে ফেলল। আমরা গোল করে জায়গা করে নিলাম। রবিন শার্ট খুলে গেঞ্জি বের করে নিল। তারপর হীরার দিকে এগিয়ে এলো, বলল, আয়। হীরা তার জায়গায় দাঁড়িয়ে বলল, তুই আয়। আমি দেখেছি যেসব মারামারি হঠাৎ করে কোনো কারণে শুরু হয়ে যায় সেগুলি চমৎকার চলতে থাকে, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে খুব ধীরে ধীরে মারামারি শুরু করা দারুণ শক্ত। হীরা আর রবিন খুব কাছাকাছি দাঁড়িয়ে একজন আরেকজনের বুকে থাবা দিয়ে ফোঁস করছিল। রবিন মাঝে মাঝে ঠেলে হীরাকে সরিয়ে দিচ্ছিল, হীরাও ঠেলে রবিনকে সরিয়ে দিচ্ছিল। লেগে দেখ না, ছাতু বানিয়ে ফেলবো। হীরা গরম হয়ে রবিনকে একটা মাপসই ধাক্কা দেয়। ইহ! রবিন ঝটকা মেরে হীরা হাত সরিয়ে দেয়, বলে, কি করবি তুই? কাঁচকলা? তারপর কাটা হাতটা দিয়ে থুতনিতে টোকা মারে। আরেকবার মারতো। রবিন আরেকবার মারল, একই জায়গায় ঠিক একইভাবে। আরেকবার মেরে দেখতো। হীরার চোখ মুখ লাল হয়ে ওঠে। রবিন আবার ঠিক একই জায়গায় একইভাবে মারল। সাথে সাথে হীরা রবিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি বুঝতে পারলাম রবিনের গায়ে দারুণ জোর। হাতটা কাটা থাকার পরও সে হীরাকে এমন বেকায়দাভাবে ল্যাং মেরে ফেলে দিল যে আমি তাজ্জব হয়ে গেলাম। দুজন দুজনকে খামচে ঝাপটে ঘষটে ঘষটে ঘাসের উপর গড়াগড়ি করে দিতে লাগলো। কখনো হীরা রবিনকে কাবুর করে ফেলছিল, কখনো রবিন হীরাকে। অনেকক্ষণ ধরে ওদের জাপটা জাপটি চলল। শেষ পর্যন্ত আমরাই বিরক্ত হয়ে ওদের ছাড়িয়ে দিলাম। দুজনকে ছাড়িয়ে দেবার পর ওরা দুজনেই দাবি করতে লাগলো যে সে জিতেছে। হীরার সাথে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার সাথে মারামারি শুরু করতে পারে না, তাই ওটা আগামীকাল পর্যন্ত স্থগিত থাকলো। এখন ফুটবল খেলব। কিন্তু ফুটবল কোথায়? খুঁজে খুঁজে হয়রান হয়ে দেখি আমাদের ছোট ভাইয়ের দলটা ওটাকে দমাদম পিটিয়ে বাসার উঠোনে খেলছে। রঞ্জুর কান মুলে দিয়ে আমি বলটা নিয়ে এলাম। রঞ্জু আমার ছোট ভাই, ভ্যাঁ করে কেটে দিল। আজ বাসায় নিয়ে ভোগান্তি হবে। আমি বল নিয়ে এলাম। দল ভাগ করা হলো। একদিকে সলিল ক্যাপ্টেন, আরেকদিকে রবিন। রবিন বলল, ওকে ক্যাপ্টেন না বানালে সে খেলবে না, বল নিয়ে চলে যাবে। এমন বিচ্ছু ছেলে আমি আর দেখিনি। ওকেই ক্যাপ্টেন করা হলো। বলে মালিককে সবসময় একটু সুবিধা দিতে হয়, আর মালিক যদি রবিনের মতো নচ্ছার বান্দা হয় তাহলে তো বটেই। খেলা শুরু হলো। সবাই দমাদম কিক মেরে বলটাকে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ছোটাতে লাগলো। সলিল আর হীরা মিলে আমাদের 2টো গোল দিয়ে দিল। আমি গোলকিপার। রবিন এসে আমাকে বলল, আরেকবার গোল হলে চোখ কানা করে দেব। আমিও তেরিয়া হয়ে বললাম, যদি গোল শোধ করতে না পারিস বাকি হাতটাও কেটে নেব। রবিন আমার দিকে চোখ পাকিয়ে বলের পিছে পিছে ছুটল।
নান্টুকে বলে কয়ে গোলকিপার তৈরি করে আমি মাঠের মাঝে চলে এলাম। দমাদম কিক মেরে বল কেটে বের করে নিয়ে এসে গোল পোস্টের দিকে এগিয়ে যাচ্ছি। রবিনও জায়গা মতো আছে। এমন সময় হীরা পেছন থেকে এসে আমাকে ল্যাং মেরে ফেলে দিল। বল নিয়ে ছুটে গিয়ে আমার আরেকটা গোল দিয়ে দিল। নান্টু গোলকিপার হিসেবে একেবারে যাচ্ছে তাই। ঘেমে টেমে আমরা অস্থির, এক একজন লাল হয়ে হাঁপাচ্ছি। 3টি গোল খেয়ে রবিনের চেহারা হয়েছে ভয়ঙ্কর। হীরাকে ধাক্কা দিয়ে ফেলে শরীরকে পাশ কাটিয়ে সে দারুণভাবে খেলতে লাগলো। গোল পোস্টের কাছে এসে বলটাকে সামলানোর জন্য তার কাটা হাতটা দিয়ে হঠাৎ করে বলটাকে থামিয়ে নিল। তারপর এক কিকে গোল। ততক্ষণে সলিল, হীরা ওরা তুমুল হইচই শুরু করে দিয়েছে। হ্যান্ডবল হ্যান্ডবল করে চেঁচিয়ে দাপাদাপি শুরু করেছে। রবিন মুখ চোখ লাল করে বলল, হ্যান্ড নিয়ে আবার হ্যান্ডবল কিসের? যতটুকু আছে ততটুকুই হ্যান্ড। ইস! রবিন মুখ খিচিয়ে বলে, কোনই পর্যন্ত আছে, ওটাকে আর্ম বলে। ওখানে লাগলে হ্যান্ডবল হয় না। আমি তার স্বরে চেঁচিয়ে রবিনকে সমর্থন করে যেতে লাগলাম। ভাব দেখে মনে হলো বিকেলে অর্ধ সমাপ্ত মারামারিটা এবারে ব্যাপকভাবে শুরু হয়ে যাবে। নান্টু তখন শফিক ভাইয়ের কাছে যাওয়ার বুদ্ধি দিল। কথাটা ঠিক, আমাদের এতক্ষণ মনে হয়নি। আমরা খেলা বন্ধ করে দল বেঁধে শফিক ভাইয়ের কাছে চললাম। হীরা আর রবিন তখনও ঝগড়া করে যাচ্ছে। আমাদের সবার বাসা পাশাপাশি। বাসার সামনে তখন মেয়েরা লুকোচুরি খেলছিল। আমাদের দলটাকে আসতে দেখে ওরা দাঁড়িয়ে গেল। একটু পরে বুঝতে পারলাম ওরা রবিনকে লক্ষ্য করছে। হাতটা কি চমৎকারভাবে কাটা! আমার হিংসে হতে লাগলো। শফিক ভাই বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তার লুকিয়ে সিগারেট খাওয়ার একটা আলাদা জায়গা আছে। আমাদের দেখে বললেন, ব্ল্যাক মার্ডারের খবর কি? আমাদের এত তীক্ষ্ণ গোপনীয়তার পরেও কিভাবে যে দলের নাম ফাঁস হয়ে গেছে বুঝতে পারলাম না। শফিক ভাইয়ের কথা না শোনার ভান করে আমরা আমাদের সমস্যাটা খুলে বললাম। তিনি রবিনকে খানিকক্ষণ লক্ষ্য করলেন, তারপর বললেন, ঠিক করে বলতো, বলটা হঠাৎ এসে লেগেছে না ইচ্ছে করে লাগিয়েছ? রবিন গায়ে ছুঁই করে পিছে সরে এলো। এমন গাধা ছেলে, যখন একটু মিছে কথা বললেই ঝামেলা মিটে যায়, তখন মিছে বললেই হয়। হীরা উল্লাসে চেঁচিয়ে উঠে বলল, ইচ্ছে করে, ইচ্ছে করে লাগিয়েছে। তাতে কি হয়েছে? রবিন ফস করে উঠল, আমার হাত তো কাটা, বল লাগলে হ্যান্ডবল হবে কেন? কিন্তু তাই বলে তুমি ইচ্ছে করে বল হাত দিয়ে থামাবে? তোমার কাটা হাতের সুযোগ নেওয়াটা তো অন্যায়। শেষ পর্যন্ত দেখা গেল দোষ রবিনের। রবিন ফোঁস করে দোষ মেনে নিল। আমরা বল নিয়ে ফিরে যেতে লাগলাম। দেখি মেয়েরা তখনও খেলা বাদ দিয়ে আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সত্যি, এমন হাত কাটা ছেলে কয়টা পাওয়া যায়? রবিনের জন্য তখন আমাদের গর্ব হতে লাগলো। এই ছেলেরা, শুনে যাও। হঠাৎ ডাক শুনে তাকিয়ে দেখি সিঁড়ি আপা। আমরা ছুটতে ছুটতে সিঁড়ি আপার কাছে হাজির হলাম। রবিন নতুন এসেছে জানে না, সিঁড়ি আপার ডাক দেওয়া মানে চিনেবাদাম না হয় লজেন্স খাওয়ানোর জন্য ডাক। তাই সে এলো সবার পিছে পিছে হাঁটতে হাঁটতে। কিন্তু দেখা গেল সিঁড়ি আপার কৌতূহল রবিনকে নিয়েই। তোমরা নতুন এসেছে বুঝি? জি। নাম কি তোমার? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা জানিয়ে দিলাম ওর আসল নাম হাকার বিন ওরফে হাত কাটা রবিন। কয় ভাই বোন তোমরা? 3। কোন ক্লাসে পড়ো? 7-এ। দেখা গেল রবিন আমাদের সাথে ওরকম কাঠগোয়ার। সিঁড়িয়াপার সামনে দিব্যি ভদ্র ছেলেটি। একটু পরেই সিঁড়িয়াপা জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি হয়েছিল? রবিনকে একটু অসহিষ্ণু দেখা গেল। বলল, কেটে ফেলেছে। কিভাবে? রবিন ঘটনাটা বর্ণনা করলো অনেক কম কথায়। কাটা আঙ্গুল দুটি যে টিকটিকির ল্যাজের মতো লাফাচ্ছিল, ওই কথাটা পর্যন্ত বাদ দিয়ে গেল। সিঁড়িয়াপা শুনে জিব্বা দিয়ে চুকচুক শব্দ করলেন। রবিন উসখুস করে উঠে আমাদের বলল, চল যাই। আমরা সিঁড়িয়াপার লজেন্সের জন্য অপেক্ষা করছিলাম। দেখা গেল সিঁড়িয়াপার সেই রকম কোনো পরিকল্পনা নেই। কেমন করে জানি রবিনের দিকে তাকিয়ে আছেন। আমরা হৈ হৈ করে বেরিয়ে এলাম। 3 পা যেতে না যেতে সলিলের আম্মা ডাক দিলেন, সলিল, তোরা শুনে যা। আবার রবিনকে জিজ্ঞেস করা হলো,
তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, এইসব। তারপর তোমার হাত কি করে কাটলো। রবিন আবার গড়গড় করে বলে গেল। আহ উহ করার সময় আমরা বেরিয়ে এলাম। কিছু দূর না যেতে আবার ডাক। এবার নান্টুর বড় ভাই। আমরা নান্টু ভাইয়ের কাছ থেকে ছাড়া পেয়ে এক ছুটে একেবারে মাঠে হাজির হলাম। এত তাড়াতাড়ি দৌড়ে এসেছি যেন আর কেউ ডাকতে না পারে। রবিন হাঁপাতে হাঁপাতে মুখ খিচিয়ে বলল, আমি মোট মাঠ 3 লক্ষবার বলেছি হাত কিভাবে কেটেছে, কারোর সাথে দেখা হতেই। রবিন কাকে কি যেন একটা গালি দিল। আবার খেলা শুরু হলো। দমাদম কিক মারতে লাগলাম, দুধদার আছড়ে পড়তে লাগলাম, আর বল নিয়ে ছুটোছুটি করতে লাগলাম। রবিন দারুণ খেলে গেল। ওরা আর একটা গোলও দিতে পারল না, উল্টো আমরা একটা গোল শোধ করে দিলাম। খেলা শেষ হলে আমরা হাঁপাতে হাঁপাতে বলকে ঘিরে বসে রইলাম। গেঞ্জি খুলে বাতাস করতে করতে শরীর প্রস্তাব দিল, চল গোসল করে আসি। রবিন জিজ্ঞেস করল, কোত্থেকে? নদীতে। আমি রবিনকে বুঝিয়ে দিলাম, একটু দূরেই নদী, ঝকঝক করছে পানি। সাঁতার জানিস? জানতাম, ভুলে গেছিস? বলে আমরা খিলখিল করে হাসতে লাগলাম। সাঁতার কেউ কখনো ভোলে? দাঁত কিরমির করে রবিন বলল, ভুলিনি। হাত কেটে ফেলার পর আর সাঁতরাইনি। কাটা হাত নিয়ে সাঁতরানো যায়? আমরা অপ্রস্তুত ছিলাম, এই কথাটা আগে চিন্তা করিনি। এই প্রথম দেখা গেল হাত কাটা থাকার কিছু কিছু অসুবিধেও আছে। বিকেলে গোসল করা ঘোরতর বেআইনি, তাই তোয়ালে সাবান এসব না নিয়ে যে যেভাবে আছি সে সেভাবেই আমরা নদীর তীরে রওনা দিলাম। ভো ভো করে আমাদের গাড়ি ছুটল। একজনের থেকে আরেকজনের গাড়ির জোর বেশি, হর্নের শব্দে কান পাতা দেয়। ঠাকুরপাড়া শুরু হতেই আমরা ভদ্র হয়ে গেলাম। এদের ফুটবল টিমটা দারুণ। ছেলেগুলো ভীষণ মারপিট কর্নেওয়ালা। হীরা দুবার ওদের কাছে মার খেয়েছে। দেখা গেল ভীষণ চেঁচিয়ে হয়ে হুল্লা করে ঠাকুরপাড়ার ছেলেরা কিং কুইন খেলছে। আমাদের দেখা দুই হাই করে কয়েকটা চিৎকার দিল। তারপরে একজন টেনিস বলটা হাতে নিয়ে শাঁ করে শরীরের ঘাড়ে মেরে বসলো। আমরা তবু চলে এলাম। ভিন্ন পাড়া দিয়ে যেতে হলে একটু অত্যাচার সহ্য করতেই হয়। রবিন সলিলকে বলে, তুই কিছু বললি না, তোকে এভাবে মারলো। আসুক না আমাদের পাড়ায়। সলিল চোখ পাকিয়ে বলল, পুরো ফুটবলটা ওর পিঠে ফাটাবো। নদীর তীরে অনেক দূর বালুর চড়া। কিছু কিছু লোকেরা ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে। রঙিন কাপড় পরনে, হাসি খুশি চেহারার লোক। কয়েকটা নৌকা ছাড়া ছাড়া ভাবে এদিক সেদিকে বাঁধা আছে। মাঝিরা ভাত চড়িয়ে গোলুয়ে চুপচাপ বসে আছে। আমরা হৈ হৈ করতে করতে, ছুটতে ছুটতে, কাপড় খুলতে খুলতে নদীর তীরে পৌঁছালাম। তারপর ছপাং করে নদীতে লাফিয়ে পড়লাম। দুটো ডুবে নদীর মাঝামাঝি এসে দেখি রবিন মুখ শক্ত করে তীরে দাঁড়িয়ে আছে, নদীতে নামছে না। আমি চেঁচিয়ে বললাম, নেমে পড়, কিচ্ছু হবে না। রবিন অন্যমনস্কভাবে মাথা নেড়ে আমাদের দিকে তাকিয়ে রইল। আমার কেন জানি হঠাৎ করে ওর জন্য ভীষণ মায়া হলো। সাঁতরে তীরে এসে ওকে ডাকলাম, রবিন এখানে নেমে আয়, দেখ মাত্র বুক পানি, তুই নাম, কিচ্ছু হবে না, আমরা পাহারা দিচ্ছি। রবিন ওস্তাদ সাঁতারুর মতো পানিতে নেমে এলো। বোঝা গেল হাত কাটার আগে ও পানির পোকা ছিল। আমরা সবাই ওকে ঘিরে দাঁড়ালাম, আর সে সাঁতরাতে চেষ্টা করলো। দেখা গেল সে এখনও সাঁতরাতে পারে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি দম ফুরিয়ে যায়। ঠিক হয়ে যাবে, রবিন মুখে হাসি ফুটিয়ে বলল, কয়েকদিন প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে। বাসায় ফেরার সময় আমাদের সবার বুক দুরু দুরু করতে থাকে। ভিজে কাপড়ে বাসায় যাওয়া মানে আম্মার চর, কানমলা আর বকুনি। কাপড় যে খানিকক্ষণ ঘুরে শুকিয়ে নেব তারও উপায় নেই। অন্ধকার হয়ে আসছে, রাস্তার বাতির মাঝে জ্বলে গেছে। রবিনের কিন্তু ওসব দিকে কোনো খেয়াল নেই। ও শুধু খবর দিতে লাগলো, আশেপাশে কোন ফুটবল টিম কতটুকু শক্ত, আমরা যদি ফুটবল ক্লাব খুলি তাহলে সবার সাথে জিততে পারবো কিনা, একটা ট্রফির দাম কত, ট্রফির খেলা দিয়ে খেলা কেমন জমবে, এইসব। তখন দ্রুত সন্ধ্যা হয়ে আসছে। আমরা শুকনো মুখে বাসায় ফিরে যেতে লাগলাম। দূর থেকে দেখা যাচ্ছে ঘরে ঘরে আলো জ্বলে গেছে। অর্থাৎ আজ শুধু বেআইনি গোসল করার অপরাধ নয়,
তার সাথে দেরি করে ফেরার মাশুলও দিতে হবে। আজ আর রক্ষে নেই। হড়বড় করে ভাত খাচ্ছিলাম। আম্মা বললেন, সারাদিন কি করিস? ভাতটা পর্যন্ত ধীরে সুস্থে খেতে পারিস না। একদলা ভাত অর্ধেক চিবিয়ে গিলে ফেললাম। বললাম, সবাই অপেক্ষা করছে, খেলতে হবে না? এইমাত্র না আসলেন স্কুল থেকে? আমি আর বৃথা তর্ক করলাম না। এইমাত্র স্কুল থেকে এলে কি খেলতে যাওয়া যায় না? কিন্তু আম্মাকে সেটা কে বোঝাবে? স্কুলের জামা কাপড় বদলে একটা কালো হাফ প্যান্ট পরে আমি এক ছুটে মাঠে এসে হাজির হলাম। সেখানে কেউ নেই দেখে আমি গেলাম আমাদের ডিটেকটিভ ক্লাবে। সেখানে দেখি ভীষণ ধুমধারাক্কার সাথে বল পাম্প করা হচ্ছে। প্রতিদিন টাটকা পাম্প করে নাকি খেলার নিয়ম। রবিন পাম্প শেষ করে বলল, চল আমরা অন্য পাড়ার সাথে একটা ফুটবল খেলা দেই, চল। আমরা সবাই এক বাক্যে রাজি হয়ে গেলাম। শুধু শরীর মুখ সুচালো করে বলল, কিন্তু ঠাকুরপাড়ার সাথে হেরে যাব। কক্ষনো না, রবিন তুড়ে মেরে উড়িয়ে দেয়। আজ থেকে আমরা প্র্যাকটিস শুরু করব। সত্যি সত্যি প্র্যাকটিস শুরু করা হলো। আমার উপর জোর দেওয়া হলো সবচেয়ে বেশি। ভালো গোলকিপার থাকলে নাকি খেলায় অর্ধেক জেতা হয়ে যায়। ওরা সবাই আমার সামনে থেকে দমাদম কিক মেরে গোল দেওয়ার চেষ্টা করছিল। আমি লাফিয়ে কুদিয়ে সেগুলো ধরার চেষ্টা করছিলাম। এক একবার এক একটা বল হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছিল। অমনি সবাই চেঁচিয়ে উঠছিল, গোল! আবার যখনই একটা মারাত্মক বল ধরে ফেলছিলাম, তখন ওরা সাবাস সাবাস বলতে দ্বিধা করছিল না। এরপর ওরা নিজেরা একজন আরেকজনকে বল পাস করা শিখতে লাগলো। দাঁড়িয়ে থেকে পাস, দৌড়াতে দৌড়াতে পাস, সামনে থেকে পাস, পিছন দিকে পাস, হাজারো রকমের কায়দা। খেলতে খেলতে একসময় বেলা শেষ হয়ে এলো। আমরা ঘেমে একাকার। বসে থেকে বিশ্রাম নিতে নিতে মনে হলো কোনো পাড়ার সাথে ফুটবল খেলা দেওয়ার জন্য এখনই গিয়ে আলাপ করে রাখা ভালো। আমরা তখনই সূত্রাপুর রওনা হলাম। ওদের একটা ফুটবল ক্লাব আছে। ওদের দলটাকে খুঁজে পেতে খুব দেরি হলো। বাজারের পাশে নোংরা একটা মাঠে কাদা মেখে ওরা হাডুডু খেলছে। ওদের ভেতরে যে ছেলেটা মোটামুটি নেতা, সে অন্য স্কুলে, তবে আমাদের সাথেই পড়ে, নাম মঞ্জু। ওকে ডেকে জিজ্ঞেস করলাম, আমাদের সাথে ফুটবল খেলা দিতে রাজি আছে কিনা। একটু চিন্তা না করে সে বলল, না। কেন? খেলবি না কেন? আমাদের বল নেই। আমাদের আছে, আমার বলটা দেখালাম, এটা দিয়ে খেলবো। আমরা অন্যের বল দিয়ে খেলি না। এই বলে সে একটা চোরা কাটা তুলে চিবুতে লাগলো। একটু পরে বলল, আমাদের সাথে হাডুডু খেলবি? না। আমি রবিনকে দেখালাম, দেখছিস না হাত নেই। ও। মঞ্জুকে এবারে একটু কৌতূহলী দেখা গেল। রবিনকে দেখিয়ে বলল, তোদের সাথে এও খেলবে নাকি? খেলবো মানে? আমি তো ক্যাপ্টেন। বলে রবিন বুকে ছোট্ট একটা ঘুষি মারল। রবিন এমন হঠাৎ করে নিজেকে ক্যাপ্টেন বলে বসলো যে আমরা হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। একটুর প্রতিবাদও করতে পারলাম না। তাছাড়া অন্য পাড়ার সামনে এসব ব্যাপার নিয়ে ঝগড়া করলে সম্মান থাকে না। হীরা তবু চোখ পাকিয়ে বলল, ইহ। মঞ্জু হীরার কথাটা ঠিক শুনতে পেল না। খানিকক্ষণ রবিনকে লক্ষ্য করে মঞ্জু হঠাৎ করে কেন জানি খেলতে রাজি হয়ে গেল। বলল, কোন দিন খেলবি? কাল। না, কাল আমাদের হাডুডু খেলা আছে। পরশু, ঠিক আছে। দিন তারিখ সময় ঠিক করে আমরা ফিরে এলাম। মঞ্জুর সাথে অনেকগুলি শর্ত ঠিক করে এসেছি। কোন দল হেরে গেলে তাকে দুয়ো দেওয়া যাবে না, ফাউল হয়ে গেলে মারামারি করা যাবে না, রেফারির কথা শুনতে হবে, এইসব। পরের দিন আমরা খুব প্র্যাকটিস করলাম। যেদিন খেলা সেদিন সকাল সকাল মাঠে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওরা আসলে দেরি করে। খেলা শুরু করার সময় দেখা গেল একজন খেলোয়াড় কম। ওদের সাথে খেলা দেখতে এসেছিল এমনই একজন লুঙ্গি মালকোচা মেরে খেলতে নেমে গেল। খেলা শুরু হওয়ার পর দেখা গেল ওরা কিচ্ছু খেলতে পারে না। আধ ঘন্টার ভেতর ওরা 4টে গোল খেয়ে গেল। আমি গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। একটা বলও ওরা কাছে আনতে পারে না। শেষ পর্যন্ত ওরা হার মানল। আবার সবাইকে নিয়ে দল ভাগ করে খেলা হলো। মোট কথা, প্রথম খেলাটা একটা যাচ্ছে তাই দলের সাথে খেলা জিতে গেলাম। এরপর থেকে রবিন ঠাকুরপাড়া টিমের সাথে খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমি রাজি হলাম না। এখন ওদের সাথে খেললেই হেরে যেতে হবে। ওদের সবগুলো খেলোয়াড় বড় বড়, সব ক্লাস 9-10-এ পড়া ছেলে পেলে। একজন আবার আমাদের স্কুলের টিমে খেলে। তবে আমরা আমাদের ছোট শহরের সবগুলো টিমের সাথে খেললাম।
একটা টিম ড্র করেছে, পরে আর খেলতে রাজি হয়নি। একটা টিম মারামারি করে খেলা ভণ্ডুল করেছে। এছাড়া অন্য সব কয়টাই খেলা জিতে গেছি। বলতে কি, আমাদের টিমটার বেশ নাম হয়ে গেল। একদিন আমি নিজের কানে শুনেছি, দুটো ছেলে বলতে বলতে যাচ্ছে, স্পুটনিক বয়েজ ক্লাব সবচেয়ে ভালো ফুটবল খেলে, ওদের ক্যাপ্টেনের হাত কাটা, সে মাঠে যেখান থেকে ইচ্ছে দাঁড়িয়ে গোল দিতে পারে। আমাদের ক্লাবটার নাম স্পুটনিক বয়েজ ক্লাব। নামটি দিয়েছে নান্টু। ও আবার এসব খুব ভালো পারে। আমাদের ডিটেকটিভ ক্লাবের নাম প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি কোম্পানি, আর গোপন দলের নাম ব্ল্যাক মার্ডার। সবকটার নাম নান্টু দিয়েছে। খুব গল্পের বই পড়ে তো। যাই হোক, ছেলে দুটোর কথা শুনে আমার ভীষণ গর্ব হয়েছিল। আমি অন্যদেরও বলেছিলাম, শুনে ওরাও খুব খুশি। তবে হাত কাটা ক্যাপ্টেনের প্রশংসার কথাটা আর বলিনি, তাহলে রবিন এমন ভাব আরম্ভ করবে যে ওর সাথে আর থাকাই যাবে না। তবে আসলে আমাদের মাঝে সবচেয়ে ভালো খেলে সলিল, রবিন নয়। আমাদের ড্রিল স্যার পর্যন্ত বলেছিলেন, সলিল যদি আরেকটু বড় হতো তাহলেই ওকে স্কুলের টিমে নিয়ে নিতেন। একদিন দোকান থেকে আম্মার জন্য সুতার গুটি কিনে ফিরছি, ঠাকুরপাড়ায় একটা ছেলে আমাকে ধরল। খুব তাচ্ছিল্য করে বলল, তোদের নাকি কি একটা ফুটবল টিম আছে? আমি রাগ চেপে বললাম, হুম, স্পুটনিক বয়েজ ক্লাব। ছেলেটার ঠোঁট উল্টালো। খেলবি নাকি আমাদের সাথে? এমনি খেলতে পারি। আমি একটু চিন্তা করে বললাম, আসল খেলা পরে হবে। ছেলেটা হাসি চেপে বলল, ঠিক আছে, এমনি খেলা হোক। তাহলে আসিস আমাদের মাঠে? আমি উদাসীনভাবে বললাম, কাল বিকেলেই আসিস। তোরাই আমাদের মাঠে আসিস, আমাদের মাঠ অনেক বড়। না, আমি রাজি হলাম না। বললাম, তোদের ছেলেরা বদের হাড়ি, আমরা জিতে গেলে মারপিট করবে। আমাদের জিতে যাওয়াটা ওর কাছে এতই অস্বাভাবিক মনে হলো যে ছেলেটা খিলখিল করে হাসতে লাগলো। বলল, ঠিক আছে, আমরাই আসব। মনে থাকে যেন, বিকেল 5টায়। আমি ফিরে এসে সবাইকে বললাম, আগামীকাল বিকেলেই ঠাকুরপাড়া টিমের সাথে খেলা। শুনে সবাই ভারী উত্তেজিত হয়ে পড়ল। আমি বললাম, এটা কিন্তু সত্যিকারের খেলা না, তবে এমনি খেলা হবে। কাল দেখব ওরা কীরকম খেলে। তারপর পরে আসলো কম্পিটিশন হবে। ওরা সবাই আমার বুদ্ধির প্রশংসা করলো। আমরা ঠিক করলাম, কাল প্রথমে আমরা খেলতে রাজি হব না, পরে নিমরাজি হয়ে খেলবো, আর এমন ভাব দেখব যে খুব তাচ্ছিল্য করে খেলছি। একজন করে খেলা বন্ধ করে বসে থাকবো, নিজেরাই নিজেদের একটা গোলও দিয়ে দিব। তাহলে হেরে গেলেও গায়ে খুব বেশি লাগবে না, ওরাও খুব বেশি ঠাট্টা করতে পারবে না। পরদিন খেলার মাঠে ওরা হাজির হলো। এমনি খেলা হচ্ছে বলার পরেও ওদের পাড়ার অনেক ছেলে খেলা দেখতে এসেছে। আমরা নিমরাজি ভাব দেখিয়ে উদাসীনভাবে খেলতে লাগলাম। দেখি ঠাকুরপাড়ার টিমে আমাদের পাড়ার একটা ছেলে খেলতে নেমেছে। হীরা বলল, তুই ঠাকুরপাড়া টিমে খেলছিস কেন? তুই না আমাদের পাড়ার? ছেলেটার নাম কাসিম। তাচ্ছিল্য ভরে ঠোঁট উল্টে বলল, ইচ্ছে। আমরা হৈ হৈ করে আপত্তি তুললাম, আমাদের পাড়ার ছেলে অন্য পাড়ার টিমে খেলতে পারবে না। ওরা বলল, কাশেম যদি আমাদের টিমে খেলতে রাজি হয় তাহলে ওদের কোনো আপত্তি নেই, কিন্তু ওদের দলে ছেলে কম, কাজেই এখন সে তাদের টিমেই খেলবে। কাশেম যে ঠাকুরপাড়ার টিম ছাড়া অন্য কোনো টিমে খেলবে না সে তো জানা কথা। তার বাসাটাই শুধু এ পাড়ায়, চলাফেরা, খাওয়া দাওয়া, বন্ধুত্ব সব ঠাকুরপাড়া ছেলেদের সাথে। শেষ পর্যন্ত কাশেমকে ওদের সাথে খেলতে দিতে হলো। খেলায় আমরা পরিষ্কারভাবে হেরে গেলাম। 4টে গোল খেয়েছি, একটি মাত্র দিয়েছি। বহু কষ্ট করে প্রাণপণ খেলেও এর বেশি একটা গোলও দেওয়া গেল না। ওরা টিটকারি করে দিতে দিতে চলে গেলে আমরা খালি গায়ে মাঠে বসে ঘাস ছিঁড়তে লাগলাম। টিমটা ভালোই। রবিন অনেকক্ষণ পর একটা মন্তব্য করল, কাশেম যদি আমাদের টিমে খেলতো। হীরা দুঃখ করে বলল, কিন্তু যা বদমাইশ, বিশ্বাসঘাতক। সলিল বিড়বিড় করে গালে দিল, কাশেমকে আমাদের টিমে আনা যায় না? রবিনের প্রশ্ন শুনে আমরা একসাথে চেঁচিয়ে উঠলাম, পাগল হলে তুই? ঠাকুরপাড়া হচ্ছে তার মক্কা মদিনা, ঠাকুরপাড়া ছেলেরা হচ্ছে তার প্রাণের বন্ধু। তবু চেষ্টা করব। রবিন গম্ভীর স্বরে বলল, তোরা দেখিস, ওকে ঠিক আমাদের টিমে নিয়ে আসবো।
তারপর ঠাকুরপাড়ার সাথে ফাইনাল খেলা দেব। কিভাবে আনবি দেখিস তো। রবিন কি যেন ভাবতে লাগলো। কাশিমকে আমাদের টিমে আনতে পারলে অবশ্য আমাদের টিমটা বেশ শক্ত হয়, কিন্তু তবু কি জেতা যাবে? ওদের হাবুল আর আক্কাস আমাদের স্কুলের ফুটবল টিমে খেলে, পায়ের গোজ এই চওড়া। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস হাত কাটা রবিন। আজ ছিল ওর প্রথম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে সেটা জানাবেন। এই গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হলো। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে দিবেন। যারা নতুন শুনছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।